চল তাহলে এক কাপ চা খাওয়া যাক, মনটাও হালকা হবে, তোর পকেটটাও। ইন্তেহা বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে হাঁটতে হাঁটতে বলল, ওর পকেটে টাকা থাকলে তো চল আমিই খাওয়াচ্ছি, নাটক দেখার টিকিট হিসেবে না হয় তোদের চাটাই স্পন্সর করলাম। তিন বন্ধু বিকেলের হলদেটে রোদে হেঁটে চলল বাইকের দিকে। পেছনে পড়ে রইল এক মুঠো দীর্ঘশ্বাস আর এক রক্ত লাল গোলাপের মৃত পাপড়ি। ইন্তেহা বাড়ির সদর দরজায় পা রাখলো। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ড্রয়িং রুমে পা রাখতে দেখলো মিসেস নীলা সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন। ইন্তেহাকে দেখে বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। ইন্তেহার তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে গ্রাহ্য না করে সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু মিসেস নীলা ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে তপ্ত কণ্ঠে বলে উঠলেন, কোথা থেকে আসা হচ্ছে শুনি? সারাদিন ভবঘুরের মতো টোটো করে ঘুরে বেড়ানো আর বাহিরে গুন্ডামি করা, এই কি তোর ইহসান ভিলার মেয়ের পরিচয়? তোকে এই বাড়িতে মেয়ে হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। মিসেস নীলার কথা শুনে ইন্তেহা সিঁড়ির প্রথম ধাপে পা রেখে থামলো। এরপর পেছনে না ফিরে হাই তুলে উদাসীনভাবে বলল, লজ্জা যখন লাগে তখন পরিচয় দেওয়ার দরকারটা কি? এই ইন্তেহা ইহসান নিজের পরিচয় বানাতে জানে, কারো পরিচয়ের প্রয়োজন নেই আমার। আসছে আমার পরিচয় নিয়ে। ইন্তেহার এই চরম গাছাড়া ভাব দেখে মিসেস নীলা রাগে ফেটে পড়লেন। তিনি ল্যাপটপটা সজোরে বন্ধ করে উঠে দাঁড়ালেন। ঘৃণা ভরা চোখে তাকিয়ে বললেন, ইগনোর তো আমি করতে চাই তোকে, কিন্তু তোর এসব কুৎসিত কাজকর্মে আমার শান্তি নষ্ট হয়। তোর বাবা তোকে মাথায় তুলেছে বলেই আজ তোর এত আস্পর্ধা। তোর মতো মেয়ে হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক সম্মানের ছিল। ইন্তেহা এবার স্থির হয়ে দাঁড়ালো। তার কাছে মায়ের এই ঘৃণা নতুন কিছু নয়। ছোটবেলা থেকে এসে দেখে আসছে মিসেস নীলা তাকে সহ্য করতে পারেন না। ইন্তেহা এক মুহূর্তের জন্য ভাবলো হয়তো প্রতিবাদ করবে, কিন্তু পরক্ষণে এক অদ্ভুত অবহেলা ভর করলো তার উপর। তার ইচ্ছে করলো না সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে কথা বাড়াতে। সে নিরুত্তাপ গলায় বলল, বাবাকে মাথায় তুলতে দিলেনি বা কই? না নিজে কখনো ভালোবেসেছেন আর না বাবাকে। এই জাদু করেছেন যে সারাদিন আপনার নামই জপে। জানতো সবসময় আপনার এই প্যাক 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 ভালো লাগে না আমার। কথাটা বলে বিরক্তি নিয়ে ইন্তেহা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। তার মেজাজ খারাপ হয়ে গেল। বাসায় এলেই মহিলার কথা শুনতে হয়। আগে মুষ্টিবদ্ধ হয়ে এলো ইন্তেহার হাত। ঠিক তখনই ওপর থেকে নূরের তাড়াহুড়ো করে নামছিল। নিচে চলমান ঝগড়ার শব্দ শুনে সে ঘাবড়ে গিয়েছিল। বুঝতে পারে যে ইন্তেহার মিসেস নীলার আবারও কথা কাটাকাটি হচ্ছে, তাই সে দ্রুত নিচে নামছিল। দৌড়ে সিঁড়ির মাঝপথে আসতে হঠাৎ নূরের পা হড়কে গেল। নূর ইন্তেহার একেবারে কাছেই ছিল। নূরকে পড়তে দেখে সে চকিতে হাত বাড়িয়ে নূরকে ধরার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। ধরতে যেতে নূরের ওড়নাটা ইন্তেহার আঙ্গুলের ফাঁক দিয়ে ফসকে গেল। নূর টাল সামলাতে না পেরে কয়েক ধাপ গড়িয়ে নিচে পড়ে গেল। নূরের আর্তনাদে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। নূরের চিৎকার শুনে মুহূর্তের মধ্যে মিসেস নীলা আর পাশের ঘর থেকে মিসেস তানিয়া হন্তদন্ত হয়ে ছুটে এলেন। নূর মেঝেতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। তার হাঁটু দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনবরত। নূরের মাথা ফেটে গেছে, চোখ বন্ধ হয়ে আসছে, তার ঝাপসা হয়ে আসছে সবকিছু। নূরের রক্তে সাদা ফ্লোর রক্তবর্ণ ধারণ করেছে। নূরকে অবস্থা দেখে মিসেস নীলা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি নূরকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। মিসেস তানিয়া নূরকে টেনে তুলতে তুলতে ইন্তেহার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললেন, নিজের বোনের এই অবস্থা করি ইন্তেহা, চোখের সামনেও পড়ে যাচ্ছিলিস, আর তুই হাত গুটিয়ে দাঁড়িয়েছিলি। কতটা পাষাণ তুই! তুই মানুষ নাকি জানোয়ার? কারো কথা ইন্তেহার কানে গেল না। সে এখনো থমকে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কি হলো সেটা তার মাথায় ঢুকছে না। ইন্তেহা স্তব্ধ হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। সে তো ধরতে চেয়েছিল, কিন্তু কেন পারল না? সে তো বাঁচাতে চেয়েছিল, যেরকমটা অনেক বছর আগেও চেয়েছিল, কিন্তু আজও সে পারল না। আজও সে একটা মানুষের রক্তাক্ত হওয়ার কারণ হলো। ইন্তেহা নিজেকে সামলানোর জন্য শুকনো ঢোক গিলল। ইন্তেহার নিষ্প্রভ চোখের কোণে অপরাধবোধের একটা সূক্ষ্ম ছায়া পড়ল, কিন্তু পরক্ষণে মিসেস নীলার কণ্ঠস্বর সেই ছায়াটুকু মুছে দিল। মিসেস নীলা নূরকে আগলে ধরে ইন্তেহার দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় চিৎকার করে উঠলেন, খুনি একজন তুই। এই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? আজ তো মরেই যেতে পারতো। তুই তো এটাই চাস, তাই না? এই বাড়িতে যেন তোকে আটকানোর কেউ না থাকে। মায়ের এই বাক্যটা ইন্তেহার কানে তপ্ত সীসার মতো বিঁধল। মিসেস নীলা কাঁদতে কাঁদতে আবারও বললেন, খুনি তুই, একজন খুনি। আমার ফুলের মতো মেয়েকে খুন করেছিস তুই। তোর বুক কাঁপেনি মেয়েটাকে মারার সময়? ক্ষুধা কি তোরে কষ্ট দেয় না? আমার এক মেয়েকে মেরে শান্তি হয়নি, আরেকজনকেও মারতে চাস?
ইন্তেহার বুকের ভেতরটা হু হু করে উঠল, কিন্তু তার মুখে হাসি ফুটে উঠল। সে শক্ত হয়েছে ঠিকই, কিন্তু মায়ের এই খুনি অপবাদ তার হৃদয়ের কোনো এক গোপন কোণে গভীর ক্ষতের সৃষ্টি করে সর্বদা। তবুও সে কারো সামনে দুর্বল হতে শিখেনি। সে তার কাপা হাত দুটো মুঠো করে পকেটে পুরল, মুখে এক চিলতে ম্লান ও তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি তো খুনি। আমার চোখের সামনে সবাই ধ্বংস হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে তামাশা দেখবো। এটাই তো শুনতে চেয়েছিলেন। শোনা তো হলো, এবার নূরকে ডক্টরের কাছে নিয়ে যান। আমাকে খুনি বলার সময় আপনি আরো পাবেন। আমাকে খুনি প্রমাণ করার জন্য নিজের আরেক মেয়েকে টপকে দিয়েন না আবার। মিসেস নীলা চিৎকার করে বললেন। একজন খুনি, তুই খুনি। মিসেস নীলা জানেন এই কথাটাই পরে ইন্তেহাকে বারবার ভেঙে দিতে পারে। ইন্তেহা যতই শক্ত দেখাক না কেন, এখন তার মনে কি চলছে সেটা তিনি জানেন, এজন্যই বারবার এটা বলছেন। ইন্তেহা পকেটের ভেতরে কাপা কাপা হাতটা শক্ত করে মুঠো করে বাঁকা হেসে বলল, জানেনই তো আমি খুনি। খুনিরা যা ইচ্ছে তাই করতে পারে। নিজেকে সামলে রাখুন, কবে না আবার আপনার উপরে যাওয়ার টিকিটটাই কেটে দিই মিস নীলা। সো বি কেয়ারফুল। কথাটা বলে ইন্তেহার পিছনে ফিরে তাকালো না। নূরের এই অবস্থা দেখে তার বুক কাঁপলেও সে পিছনে ফিরল না। আর সে জানে আজ নূর সামান্য ব্যথা পেয়েছে বলে সে খুনি, কিন্তু প্রতিদিন তার মা তাকে কথায় কথায় যেভাবে মেরে ফেলছেন তার কোনো বিচার নেই। মিসেস তানিয়া বিচলিত হয়ে বললেন, ইন্তেহাকে ছাড়, নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি ভিরানকে কল করছি। মিসেস নীলা নূরকে ধরে কাঁদতে লাগলেন আর ইন্তেহাকে অভিশাপ দিতে লাগলেন। আধার ড্রয়িং রুমে প্রবেশ করতে চারিদিকে নিস্তব্ধতা তাকে গ্রাস করতে চাইল। মিস্টার জামান সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। পাশে মিসেস জান্নাত তার রেশমি শাড়ির আঁচল ঠিক করতে করতে আর চোখে আধারের দিকে তাকালেন। সবকিছু অদেখা করে আধার নিঃশব্দে সিঁড়ির দিকে যেতে নিলে মিস্টার জামান গম্ভীর স্বরে ডাকলেন, দাঁড়াও আধার। বাবার কথায় আধার স্থির হয়ে দাঁড়ালো। মিস্টার জামান ধীর পায়ে ছেলের সামনে এসে দাঁড়ালেন। এরপর তিনি শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বললেন, আজকের বিজনেস ম্যাগাজিনটা দেখেছো? সেখানে আমার ইন্টারভিউ ছেপেছে। সাংবাদিক আমায় জিজ্ঞেস করেছিল আমার পরবর্তী উত্তরাধিকার কে। আমি উত্তর দিতে পারিনি আধার, কারণ আমার কোটি কোটি টাকার সাম্রাজ্য সামলানোর মতো যোগ্যতা তোমার নেই। বাবার কথা শুনে আধার চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল, কারণ তার বলার মতো কিছু নেই। কিন্তু মিসেস জান্নাত এবার পাশ থেকে মধুর করে বিষ ঢাললেন, আহা, তুমিও না। ও তো তোমার মতো বিজনেস টাইকন হতে চায় না। ও চায় ওই ভবগুড়ে তিমির আর যেদিনে ইন্তেহারের সাথে রাস্তায় ধুলোয় বসে চা খেতে আর ফাটা গলায় গান গেয়ে বেড়াতে। মিসেস জান্নাতের প্রতিটা কথা মিস্টার জামানকে উস্কানি দিচ্ছে। তিনি রাগে আধারের চিবুক ধরে মুখটা উঁচু করলেন। তার কণ্ঠে একরাশ ঘৃণা আর হতাশা ঝরে পড়ল। শাইলা ঠিকই বলেছে, তুই আসলে একটা লুজার। আমার এত সম্পদ, এত প্রতিপত্তি সবই যেন তোর কাছে মূল্যহীন। তুই শুধু পারিস অন্যদের ছায়ার নিচে কুকড়ে থাকতে। নিজের কোনো মেরুদণ্ড নেই তোর। তোকে নিজের ছেলে বলতেও আজ লজ্জা হয় আমার। আর লুজার শব্দটা শোনার পর আধারের মন বিষিয়ে গেল। সে বাবার হাতটা আলতো করে সরিয়ে দিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, এই রাজপ্রাসাদে তোমরা আমাকে সব দিয়েছো বাবা, শুধু একটু ভালোবাসা আর বিশ্বাস ছাড়া। তোমাদের কাছে টাকার পাহাড়টাই সব, কিন্তু আমার কাছে তিমির আর ইন্তেহার ওই নিঃস্ব বন্ধুত্বটাই পৃথিবী। আমি লুজার হয়ে ভালো আছি বাবা, অন্তত তোমাদের মতো পাথরের মানুষ তো হতে হয়নি। কথাটা বলে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিজের রুমের দিকে পা বাড়ালো। অন্যদিকে এহসান ভিলায় এখন রণক্ষেত্র। নূর ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলেছে। মিস্টার এহসান বাড়িতে ঢুকে নূরের এই অবস্থা দেখে পাগলের মতো হয়ে গেলেন। তিনি দ্রুত নূরকে পাজা কোলে তুলে গাড়িতে তুললেন। মিসেস নীলার মিসেস তানিয়াও সাথে উঠলেন। শহরের নামী এক বেসরকারি হাসপাতালে নূরকে ভর্তি করা হলো। জরুরি বিভাগের সামনে মিস্টার এহসান পায়চারি করছেন। তার চোখে নূরের জন্য উদ্বেগ। মিসেস নীলি তো কাঁদতে ব্যস্ত। তখনই হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে ছুটে আসতে দেখা গেল ভিরানকে। তার পরনে এখনো সেই সাদা শার্ট, হাতাগুলো কোনই পর্যন্ত গুটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। নূরকে ভর্তি করার খবর পাওয়া মাত্রই সে সবকিছু ফেলে ছুটে এসেছে। সে অলিভের বাসায় গিয়েছিল, অলিভের নিজ বাসায় চলে গিয়েছে। ভিরান কাছে আসতে মিসেস নীলা হাউমাউ করে কেঁদে উঠে তার হাত ধরলেন। ভিরান বাবা, আমার নূরকে বোধহয় বাঁচানো গেল না। ওই রাক্ষসী মেয়েটা ওকে পড়ে যেতে দেখেও ধরলো না। আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল। ভিরান নিতর হয়ে নূরের কেবিনের দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। মনের কোনো একটা ঝড়ের পূর্বাভাস। ইন্তেহা এহসান এতটা নিচে নামতে পারে, সে কি সত্যিই অপরাধী? কিন্তু ভিরানের মন বলছে ইন্তেহা কখনো এরকম করতে পারে না। কিন্তু ভিরান নিজের মনকে মানতে নারাজ। ভাবনা থেকে বেরিয়ে ভিরান নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, মামানি, শান্ত হন। নোট ঠিক হয়ে যাবে। ডক্টর কি বলছেন?
মিসেস তানিয়া ধপ করে বেঞ্চে বসে পড়ে মাথা নিচু করে বললেন, মাথাটা ফেটে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ওকে ভেতরে অবজারভেশনে রেখেছে। ভিরান, ইন্তেহা এমন কেন করলো? ওর মনে কি কোনো মায়া নেই? মিস্টার ইহসান রেগে বললেন। শ্যাট আপ তানিমা, ইন্তেহা কখনো এরকম করতে পারে না। ভিরান আর কিছু বলল না, তার চোয়াল শক্ত হয়ে আছে। ইন্তেহা ইহসানকে সে কিছুতেই ছাড়বে না। ইন্তেহা নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের নিস্তব্ধতা চিরিয়ে কেবল তার দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পরনে কালো স্লিভলেস টি শার্ট, হাতে পেঁচানো সাদা ব্যান্ডেজ, তার সামনে ঝোলানো ভারী পাঞ্চিং ব্যাগ। সে চোখ ফিরিয়ে ব্যাগটার দিকে তাকায়। সজোরে আছড়ে পড়ল ইন্তেহার মুষ্টি। প্রতিটা আঘাতের সাথে তার কানে বাজছে মিসেস নীলার সে বিষাক্ত কণ্ঠস্বর। খুনি তুই, একজন খুনি। কথাগুলো যতবার মনে পড়ছে ইন্তেহা দাঁতে দাঁত চেপে বারবার আঘাত করছে। গায়ের সমস্ত শক্তি ঢেলে দিচ্ছে সে। রাগে ক্ষোভে তার শরীরের আগুন জ্বলছে, ঘাম গড়িয়ে পড়ছে ইন্তেহার কপাল বেয়ে, কিন্তু থামার কোনো লক্ষণ নেই তার। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্যটা, নূরের আর্তনাদ, ওড়নাটা আঙ্গুলের ডগা দিয়ে ফসকে যাওয়া, আর মেঝেতে ছড়িয়ে পড়া সেই তাজা রক্ত। কেন পারলাম না? ইন্তেহা পাঞ্চিং ব্যাগে আঘাত করতে করতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। তার আঘাতগুলো আরো হিংস্র হয়ে উঠল। বক্সিং ব্যাগের উপর প্রতিটা পাঞ্চের সাথে সাথে তার মনে পড়ছে কিছু বিষাক্ত স্মৃতি, যেখানে তাকে সবসময় অবহেলা করা হয়েছে। আজ যখন সে সত্যি সত্যি সাহায্য করতে চেয়েছিল, তখনও তকমা জুটল খুনির। মিসেস নীলার ঘৃণাভরা চোখ দুটো তাকে অস্থির করে তুলেছে। তার মনে হচ্ছে এই সমাজে পরিবার তাকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে, যেখানে সে কেবলই একজন অপরাধী। হঠাৎ ইন্তেহার চোখের সামনে ভেসে উঠল অন্য একটা ছবি। বহু বছর আগে ঠিক এভাবে একটা মেয়ের আর্তনাদ শুনেছিল সে। সেই রক্ত, সেই অসহায়ত্ব, আজ যেন সবকিছু ফিরে এসেছে। ইন্তেহার শরীর কাঁপছে। ক্রোধ আর অপরাধ বোধের এক অদ্ভুত সংমিশ্রণে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ইন্তেহার ঘৃণা জন্মালো নিজের প্রতি সেই স্মৃতিটা মনে পড়তে। সে চিৎকার করে শেষবারের মতো এক প্রচণ্ড আঘাত করলো পাঞ্চিং ব্যাগে। ইন্তেহার রেগে চিৎকার করে উঠল। আহ! আঘাতে ব্যাগটা দুলতে দুলতে দূরে গিয়ে আছড়ে পড়ল। ইন্তেহা হাঁটু গেড়ে বারান্দার মেঝেতে বসে পড়ল। তার হাত ফেটে ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত চুয়ে পড়ছে, কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়ে মনের ক্ষতটা অনেক বেশি গভীর। কিন্তু ইন্তেহার চোখ বেয়ে পানি পড়ছে না, আর না তার কষ্ট হচ্ছে। তার রাগ হচ্ছে, সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করছে, সবাইকে শেষ করে দিতে ইচ্ছা করছে তার। যারা যারা তাকে এরকম বানিয়েছে সবাইকে এক এক করে এই কষ্টগুলো উপলব্ধি করাতে ইচ্ছে করছে। ইন্তেহার চোখ রক্তলাল হয়ে উঠল। ইন্তেহা আকাশের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, আমাকে যে কষ্ট দিয়েছে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নেবো আমি। তাকে রক্তের কান্না কাঁদাবো আমি। বারান্দার রেলিং ধরে সে দূরে তাকিয়ে রইল। রাতের আকাশটা আজ বড্ড ফ্যাকাশে হয়ে আছে। রাতের আধার এহসান ভিলার সীমানার বাইরে ছায়া ঢাকা একটা পুরনো গাছের নিচে স্থির দাঁড়িয়েছে একটি অবয়ব। পরনে তার কালো হুডি, যা অন্ধকারের সাথে মিশে একাকার হয়ে গেছে। হুডির টুপিটা মাথায় তোলা, কিন্তু তার তলা থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ দৃষ্টি বারান্দার দিকে নিবদ্ধ, যেখানে ইন্তেহা পাগলের মতো পাঞ্চিং ব্যাগে আঘাত করেছিল কিছুক্ষণ আগে। রৌদ্রবীরের কালো চোখের মণি দুটো এই অন্ধকারও বিড়ালের মতো জলজল করছে। সে দেখছে ইন্তেহার প্রতিটা হিংস্র পাঞ্চ, তার ঘাম এবং রক্তলাল চোখ। রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে আছে। ইন্তেহার এই রণমূর্তি তাকে অবাক করছে না, বরং এক অদ্ভুত টান অনুভব করাচ্ছে। সে জানে এই আগুনের শিখাটা কতটা তপ্ত। সে জানে আজও ইন্তেহাকে কেউ কিছু বলেছে, যার জন্য সে এরকম রণমূর্তি ধারণ করেছে, কিন্তু নিজেকে আঘাত করাটা রৌদ্রবীরের পছন্দ হলো না। তার চোয়াল শক্ত হলো আরও। ঠিক তখনই রৌদ্রবীরের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসিফের অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। ভাই, একটা বিশাল নিউজ আছে। আপনি তো ভাবির পেছনে পড়ে আছেন, কিন্তু এদিকে তো অন্য প্লেয়ার গোল দিয়ে বসে আছে। হাসিফের কথা শুনে রৌদ্রবীর শান্ত কিন্তু শীতল গলায় বলল, কথা না বাড়িয়ে কাজেরটা বল। হাসিফ একটু ঢোক গিলে বলল, ভাই, ওই যে তিমির নামে একটা ছেলে আছে না, যে ভাবির সাথে ছায়ার মতো ঘরে, সে আবার সামনে ডিক্লেয়ার করেছে যে সে ইন্তেহাকে ভালোবাসে। তিমির বলেছে ভাবিকে নাকি সে ভালোবাসে। কথাটা শোনা মাত্র রৌদ্রবীরের চোখের মণি দুটো স্থির হয়ে যায়। ফোনের ওপাশে হাসিফ আরো কিছু বলছিল, কিন্তু রৌদ্রবীর আর শুনলো না। সে ফোনটা কান থেকে নামিয়ে শক্ত মুঠোয় চেপে ধরলো। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে ওপরের বারান্দার দিকে তাকালো, যেখানে ইন্তেহা এখনো যন্ত্রণায় নীল হয়ে আছে। রৌদ্রবীর বিড়বিড় করে বলল, তিমির কখনোই ইন্তেহাকে ভালোবাসবে না। দি আর জাস্ট অনলি গুড ফ্রেন্ডস।
কথাটা বলে রৌদ্রবীর তার হুডির পকেটে হাত পুরে ধীর পায়ে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিতে এখন এক শিকারী বাঘের মতো হিংস্রতা। যেতে যেতে সে মনে মনে আওড়ালো, কিন্তু ভুলেও যদি কখনো ভালোবাসে তবে এর ফল ভালো হবে না। সূর্যের সামনে তিমিরের কোনো অস্তিত্ব থাকবে না। রৌদ্রবীর চৌধুরী কোনো ভাগাভাগিতে বিশ্বাস করে না। যা আমার তার উপর অন্য কারো ছায়া পড়লেও আমি সেটাই ছাঁটাই করে মুছে দেই। রাতের নিস্তব্ধতায় রৌদ্রবীরের ভারী বুটের আওয়াজ মিলিয়ে গেল, রেখে গেল এক ভয়ানক ঝড়ের ইঙ্গিত। আভা রুমের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। তার ঘরের পরিবেশটা এখন বিষাদে ছেয়ে আছে। জানালার বাইরের চাঁদের ম্লান আলো এসে পড়েছে আভার রুমে। আভা পাথরের মতো বসে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিমিরের বলা শব্দগুলো প্রতিটা মুহূর্তেই কাচের টুকরোর মতো তার হৃদয়ে বিচ্ছে। আভার চোখে জল থামার নাম নেই, সে ডুকরে কেঁদে উঠল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তিমিরের কঠোর চাহনি আর বুক চুড়ে দেওয়া বাক্যটি, আমি ইন্তেহাকে ভালোবাসি। কথাটা মনে পড়তেই আবার হৃদয় কেঁপে উঠল। আবার চিৎকার করে কেঁদে উঠে বলল, মিথ্যা, সব মিথ্যা তিমির ভাই। আপনি ইন্তেহা আপুকে ভালোবাসতে পারেন না। আপনি আমার সাথে এরকম করতে পারেন না আপনি। কিন্তু তিমির নিজের মুখের কথাটা বলেছে, এটা কিভাবে আভা অগ্রাহ্য করে? আভা কাঁদতে কাঁদতে বলল, আপনার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না তিমির ভাই। আপনার এই সামাঙ্গিনী আপনাকে ছাড়া মূল্যহীন। পারবো না ইন্তেহা আপুর সাথে আপনাকে সহ্য করতে। কেন করলেন এমন? মারা যাচ্ছি আমি। শুনতে পারছেন আপনি? কেন শুনতে পারছেন না আমার হৃদয় ভাঙার শব্দ? এতটা নিষ্ঠুর আপনি কি করে হতে পারেন? আমার প্রতিটা নিঃশ্বাস আপনার নামে চলে। এখন প্রতিটা নিঃশ্বাস বিষের মতো জ্বালা ধরছে। কেন এমন করলেন তিমির ভাই? কথাগুলো বলে চিৎকার করে কেঁদে উঠল আভা। কাঁদতে কাঁদতে আভার চোখ অসম্ভব লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, গায়ের ওড়নাটা অবহেলায় পাশে পড়ে আছে। তখনই বাহির থেকে কেউ ডাক দিল, আভা, ডু ইউ নো হোয়ার ইজ রৌদ্রদ্বীপ? মিসেস আসিয়ার কণ্ঠ শুনে আভা তার মুখ চেপে ধরল যাতে তার কান্নার শব্দ বাহিরে না যায়। অনেক কষ্টে নিজেকে সামলে বলল, আমি জানি না বড় মা, হবে হয়তো পার্টি অফিসে। মিসেস আসিয়া আর কথা বাড়ালেন না, তিনি চলে গেলেন। আভা হাফ ছেড়ে বাঁচল। মিসেস আসিয়া বুঝতে পারল অনেক বড় সমস্যা হয়ে যেত। তিমিরের ভাঙাচোরা ঘরের পেছনের একটা জায়গায় বসে আছে। জায়গাটা বড্ড বেশি নির্জন, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর দূরে শহরের অস্পষ্ট কোলাহল শোনা যাচ্ছে। তিমির একটা পুরনো কাঠের টুলের উপর বসে আছে। তার কোল ঘেঁষে রাখা গিটারটা বহুদিনের পুরনো, জায়গায় জায়গায় রং চটে গেছে। গিটারটার দিকে তাকিয়ে তিমির তাচ্ছিল্য হাসল। গিটারের অবস্থাও ঠিক তার জীবনের মতো। আভাকে আজ যে নিষ্ঠুরতার সাথে সে সরিয়ে দিয়েছে, তার ভার তিমিরের বুকটা পাথরের মতো চেপে ধরেছে। সে জানে এই শহরে বেকারত্বের কোনো মর্যাদা নেই। তার মতো ছন্নছাড়া যুবকের হৃদয়ে ভালোবাসার চেয়ে ক্ষুধার আর অপমানের জ্বালা বেশি প্রখর। আভার সামনে ইন্তেহার নামটা সে কেবল একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে। তিমির দীর্ঘ নিঃশ্বাস ফেলে খোলা আকাশের দিকে তাকালো। তার চোখের সামনে আভার আর্তনাদ ভেসে উঠল। আভার চোখের জল তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। তিমির ঢোক গিলল, এরপর নিম্ন স্বরে বলল, আই এম সরি শ্যামাঙ্গিনী। আকাশের দিকে দৃষ্টি রেখেই তিমির গিটারের তারে আঙ্গুল ছোয়ালো। একটা বিষণ্ণ সুর বাতাসের সাথে ডানা মেলল। সে গলার স্বর কিছুটা নিচু করে গেয়ে উঠল এক বিভাগী গান। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। গানের প্রতিটা শব্দ যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি। গাইতে গাইতে তিমিরের চোখ ভিজে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, আভা, তুই কোনো দিন বুঝবি না তোকে আমি কতটা আগলে রাখতে চেয়েছিলাম। তোকে পেতে চাওয়াটা আমার জন্য বিলাসিতা ছিল, আর তোকে হারানোটা আমার ভবিতব্য। তার গিটারের সুরটা মাঝপথে ছিঁড়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিমির গিটারটা এক পাশে রেখে একটা সিগারেট মুখে নিল। সিগারেটটা ধরিয়ে তিমির এক দীর্ঘ টান দিল। ধোয়ার কুণ্ডলিগুলো রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন আভার সাথে দেখা তার রঙিন স্বপ্নগুলো একে একে ফিকে হয়ে যাচ্ছে। সিগারেটের লাল আগুনের দিকে তাকিয়ে তিমির ভাবল এই আগুনটাই হয়তো এখন তার একমাত্র সঙ্গী। তিমিরের মনে হলো আভার ওই আর্তনাদ তার কানে আজীবন প্রতিধ্বনিত হতে থাকবে। সে মেয়েটাকে শেষ করে দিয়েছে। সে নিজেকে বারবার বোঝাচ্ছে যে সে যা করেছে আবার ভবিষ্যতের জন্যই করেছে, কিন্তু তার নিজের অবাধ্য মনই মানতে চাইছে না। সিগারেটটা অর্ধেক শেষ হতেই তিমির বিষাদ হেসে সেটা পায়ের নিচে পিষে ফেলল। তার দুশ্চিন্তার অপরাধবোধ মিটছে না কিছুতেই। আধার আর ইন্তেহা সাথে থাকলে হয়তো সেই বেদনাটা ভুলতে পারত, কিন্তু সে এখন ওদের বিরক্ত করতে চাইল না। তিমির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
আই মিস ইউ ইন্তেহা। তিমির আর কিছু বলার আগেই পেছনে মৃদু শব্দ হলো, যেন কারো হাঁটার শব্দ। তিমির চমকে পিছনে তাকিয়ে দেখলো কেউ একজন কালো হুডি পরে দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না অন্ধকারে। ব্যক্তিটা দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। তিমির ভ্রু কুঁচকে তাকালো, বুঝার চেষ্টা করলো কে হতে পারে। ব্যক্তিটি মাথা তুলে তিমিরের চোখের দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো। ব্যক্তিটির শক্ত চাহনি দেখে তিমির শান্ত কণ্ঠে বলল, তুই লুঙ্গি ছেড়ে কবে থেকে আবার হুডি পরা শুরু করলি? নেতা হওয়ার শখ কি মিটে গেল নাকি? বাদ দে, জীবনে যা পাপ করেছিস এরপর এগুলো ছাড়লেও তোর পাপ তোর পিছু ছাড়বে না। তিমিরের কথা শুনে ব্যক্তিটি বাঁকা হাসলো। এরপর সে ধীর পায়ে তিমিরের পাশে এসে দাঁড়ালো। তিমিরকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। এরপর ব্যক্তিটি তিমিরের দিকে তাকিয়ে পকেট থেকে একটা লাইটার বের করলো। আগুনের শিখাটা একবার জ্বলে উঠতে তার গম্ভীর কিন্তু কিছুটা আলসেমি মাখা মুখটা স্পষ্ট হয়ে উঠল। সে তিমিরের কথার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে তিমিরের পাশে রাখা ভাঙা টুলের উপর বসলো। তিমির কিছুক্ষণ অবাক হয়ে ব্যক্তিটির দিকে তাকিয়ে থেকে বলল, রৌদ্রবীর শাহরিয়ার খান এই গরিবের ঘরে কি করছে? পাপ করতে করতে কি ক্লান্ত হয়ে গেছে? রৌদ্রবীর তিমিরের দিকে তাকিয়ে তির্যক হেসে বলল, পাপ পূর্ণের হিসেব তো অনেক পরের কথা। আবার তুই ইহকালের একটা খবর শুনে মেজাজটা কিঞ্চিত বিগড়ে গেল। তুই নাকি ইন্তেহাকে ভালোবাসিস? শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল রৌদ্রবীর। রৌদ্রবীর কথাগুলো খুব স্বাভাবিকভাবে বললেও তার চোখের কোণে আগুন জ্বলছে। তিমির হাসলো রৌদ্রবীরের কথা শুনে। সে জানে রৌদ্রবীরের শরীরে এখন আগুন জ্বলছে। তার মন চাইছে তিমিরকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু করতে পারছে না। এর জন্যে এত শান্ত ভাব তার। তিমিরকে চুপ করে থাকতে দেখে রৌদ্রবীর তিমিরের দিকে না তাকিয়ে হালকা বাঁকা হেসে বলল, জানিসই তো সামনেই ইলেকশন, এই সময় মেজাজটা একটু ক্লিন রাখা দরকার। কিন্তু তুই আমার ভাই হয়ে হবু এমপির ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু করলি কেন? ইন্থিয়া জিনিসটা তো আমার জন্য ফিক্সড। এটা কি তুই জানিস না? আমাকে ভালো থাকতে দিবি না, তাই না? তিমির দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি কেন বলেছি। আবার জেদ কমানোর জন্য, এছাড়া উপায় ছিল না। আমি বেকার মানুষ, তোর মতো রাজার ছেলে না। তিমিরের কথা শুনে রৌদ্রবীর গম্ভীর হয়ে বলল, বন্ধু হিসেবে তোকে পুরো শহর লিখে দিতে পারি, এমনকি তোর সব আবদারও মানব। কিন্তু ইন্তিহার নামটা যখন তোর মুখে শুনি তখন কেন জানিস কলিজার ভেতরে একটা খসখসানি শুরু হয়। তোর কলিজাটা টুকরো টুকরো করে কাটলেও খসখসানি মিটত, কিন্তু শালা একটা জায়গায় গিয়ে আটকে যায়। তিমির ভ্রু কুচকে বলল, কোন জায়গা? রৌদ্রবীর শান্ত কণ্ঠে বলল, ইন্তিহার জন্য তুই অনেক গুরুত্বপূর্ণ। তিমির ঠান্ডা কণ্ঠে বলল, তোর থেকেও বেশি। কথাটা শুনে রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে এলো। রক্তলাল চোখে তাকালো তিমিরের দিকে। এরপর দাঁতে দাঁত চেপে বলল, এটার জন্যই তুই এখনো বেঁচে আছিস। এরপর আফসোসের স্বরে বলল, শালা আমার বউ আমার মতো একটা চিজ রেখে তোদের মতো দুই ভবগুরুর সাথে কিভাবে করতে পারে? বউ আমার হিটলার বংশের, এই জন্য তো আমার জন্য একটু মায়া হয় না। তিমির শান্ত কণ্ঠে বলল, তোর বউ তোকে চিনেও না। এটা নিয়ে রৌদ্রবীরের আফসোসের শেষ নেই। রৌদ্রবীর হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, আবার সামনে মিথ্যা বলছিস, ঠিক আছে, ওটা আজ রাত পর্যন্তই থাক। কাল থেকে যেন ভুলে তোর মনে ইন্তিয়ার জন্য কোনো সফট কর্না তোরে না হয়, কারণ তুই আমার ফ্রেন্ড হতে পারিস, কিন্তু ইন্তিয়ার ব্যাপারে আমি কোনো ভাগাভাগি বুঝি না। ওটা আমার জানের ভাগ দিতে আমি রাজি না। তিমির হাসলো। রৌদ্রবীর এর এই পজিটিভনেস আর মেজাজ তার খুব চেনা। রৌদ্রবীরের মুড মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তিমির বলল, তোর এমপি হওয়ার আগেই তো দাপট শুরু হয়ে গেছে। আমি জাস্ট নামটা ইউজ করেছি, এত মাথা গরম করিস না। রৌদ্রবীর একটা সিগারেট ধরিয়ে সেটা মুখে দিয়ে টুলের উপর পা তুলে দিয়ে বসে বলল, নাম পর্যন্তই থাক, আর বেশি কিছু হলে এমপি গিরি আর বন্ধুত্ব দুইটা সাইডে রেখে তোকে ডলে দেব। তখন এই পৃথিবীর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না, তোকে মারার থেকে। আকাশের মুখ ভার, মেঘের ঘনঘটা চারিদিকে এক বিষণ্ণ ছায়া ফেলে রেখেছে। শীতকালেও বৃষ্টি, ব্যাপারটা অনেক বিরল। তবে ওদের তিনজনের হাহাকারে হয়তো পৃথিবীও কাঁদতে ইচ্ছে করছে। শহরের ব্যস্ততার মাঝে একটা নির্জন পার্কে বেঞ্চে বসে আছে আধার। তার চোখগুলো বড্ড ক্লান্ত, যেন সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। চুলগুলো অবিন্যস্ত, শার্টের হাতা গুটানো। কিছুক্ষণ পরে ইন্তেহা সেখানে এলো। ইন্তেহার হাতে ব্যান্ডেজ। আধারকে এভাবে বসে থাকতে দেখে সে ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো। ইন্তেহা লক্ষ্য করলো আধারের চোখ ভেজা। সে বুঝতে পারল আবারও বাড়িতে কিছু হয়েছে। হাসি খুশি ছেলেটার চোখের জল ইন্তেহার সহ্য হলো না। আধার পাশে ফিরে ইন্তেহার হাতে ব্যান্ডেজ দেখে বিচলিত হয়ে বলল, তো কি হয়েছে? আবার কি করেছিস? ইফতেহা, কতবার বলেছি নিজের ক্ষতি করিস না। শেষের কথাগুলো রেগে বলল আধার। ইন্তেহা বিরক্তি নিয়ে বলল, আমারটা দে।
কালকে আবারও ওইশালী নাটক করেছে। তবু আধার অনেক বকাবকি করলো ইন্তেহাকে। ইন্তেহা বিরক্তি নিয়ে বলল, চুপ কর শালা, তোর এই অবস্থা কেন সেটা বল। আধারের কালকে রাতের কথা মনে পড়ে গেল। আধার ধরা গলায় বলল, কাল রাতে বাবা আবার সেই একই কথা বলল ইন্তেহা। তার চোখে আমি স্রেফ একজন অযোগ্য সন্তান, আমি নাকি তাদের সাম্রাজ্য সামলানোর যোগ্য নই। ইন্তেহা কোনো কথা না বলে বড় একটা শ্বাস নিল। আধার এবার ইন্তেহার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সবাই কেন আমাকে লুজার বলে? আমার কি ঘুরে দাঁড়ানোর কোনো অধিকার নেই? আমি কি এতটাই অযোগ্য? বাবা কেন আমাকে ভালোবাসে না? কেন? আধারের এই আর্তনাদ ইন্তেহার ভিতরে শক্ত দেয়ালটা মুহূর্তের জন্য নাড়িয়ে দিল। সে দেখলো তার সামনে যে ছেলেটা বসে আছে সে আসলে এক বুক অভিমান নিয়ে বড় হয় এক অবহেলিত আত্মা। ইন্তেহা এবার তার সবটুকু কাঠিন্য বিসর্জন দিয়ে আধারকে সজোরে জড়িয়ে ধরল। আধারের মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই লুজার না আধার, যে তোকে লুজার বলে তার 14 গোষ্ঠী লুজার। মনে রাখিস, তুই পুরো পৃথিবীকে অন্ধকারে ঢাকতে এসেছিস, নিজে অন্ধকারে তলিয়ে যেতে না। আধার ইন্তেহার কাঁধে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলো। তার মনে হলো এই স্বার্থপর পৃথিবীতে অন্তত একটা আশ্রয় তার আছে। ইন্তেহা আধারের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আকাশের দিকে তাকালো। ইন্তেহা বিড়বিড় করে বলল, যদি আমি তোদের কষ্টগুলো কমিয়ে দিতে পারতাম, যদি। ভার্সিটির গেট দিয়ে বাইক নিয়ে ইন্তেহা আর আধার প্রবেশ করলো। বাইক থেকে নেমে দুজনেই গম্ভীর মুখে সামনের দিকে হাঁটছে। এরই মাঝে হঠাৎ ভিড় ঠেলে কেউ একজন ঝড়ের বেগে এগিয়ে এলো। ইন্তেহা আর আধার কিছু বুঝে ওঠার আগে এক প্রচণ্ড শব্দে চারিপাশ কেঁপে উঠল। ইন্তেহার উজ্জ্বল শ্যামলা গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল ভিরান। আঘাতের তীব্রতায় ইন্তেহার মুখটা একদিকে ঘুরে গেল। ইন্তেহা যতই শক্তিশালী হোক না কেন, পুরুষালী হাতের কাছে সে টিকতে পারল না। ইন্তেহার ঠোঁটের কোণ ফেটে সামান্য রক্ত গড়িয়ে পড়ল। ইন্তেহার আধার দুজনেই চরমভাবে হতভম্ব হয়ে গেল। আধার অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখলো সামনে ভিরান দাঁড়িয়ে আছে। ভিরানের চোখ দুটো রাগে রিরি করছে, কপালে রাগের রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আধার রেগে চিৎকার করে বলল, হাউ ডিয়ার ইউ টু টাচ হার? ভিরান রেগে বলল, শাট আপ। এরপর ইন্তেহার দিকে তাকিয়ে ভিরান দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, লজ্জা করো না নিজের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে এত আনন্দে ঘুরে বেড়াতে? এতটা নিচে নেমে গেছিস তুই ইন্তেহা? নিজের রক্তকে খুন করতে তোর একটু বুক কাঁপলো না? এতক্ষণে সবাই জড়ো হয়ে গেছে। পুরো ভার্সিটির স্টুডেন্টরা গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। সবার চোখে মুখে কৌতূহল আর ফিসফাস। ইন্তেহা তার গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় এখনো কিছু ঢুকছে না, কিন্তু রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। এই ছেলের সাহস কি করে হয় তাকে মারার? ইন্তেহা ঠোঁটের কোণে রক্তটা মুছে বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলল, বেঁচে গেলি আজ শুধুমাত্র ভার্সিটি প্রফেসর বলে, শালা শিক্ষকদের প্রতি সম্মান রক্ষা করলাম নি, তাই বলে ভাবিস না দ্বিতীয়বার ছেড়ে দেবো। ইন্তেহার মুখের ভাষা শুনে ভিরানের রাগ আরো বাড়ল। সে দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইন্তেহা। আধার এবার চিৎকার করে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি জানেন আসলে কি হয়েছে? ভিরান আধারের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে ইন্তেহাকে উদ্দেশ্য করে আবারও বলল, সব জানি আমি। নোরের এই অবস্থার জন্য কেবল এই মেয়েটাই দায়ী, যে নিজের বোনকে বাঁচাতে পারে না। সে মানুষ হওয়ার যোগ্য নয়। ইন্তেহা তাচ্ছিল্য হেসে ধীর পায়ে ভিরানের সামনে গিয়ে দাঁড়ালো। তার ফাটা ঠোঁটের কোণে এক ম্লান আর বিষাক্ত হাসি ফুটে উঠল। সে শান্ত অথচ শীতল গলায় বলল, মারা যখন হয়েছে তখন নিশ্চয়ই খুনি হিসেবে আমার সাজা হওয়ার কথা। থাপ্পড় দিয়ে কি সব শোধ হয় বিরান ভাই? নূরকে বাঁচাতে পারিনি বলে আমি অপরাধী, আর আপনি যে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুললেন, এতে কি আপনার আভিজাত্য বেড়ে গেল? ভিরানের হাতটা রাগে এখনো কাঁপছে। ইন্তেহারের নির্লিপ্ততা তাকে যেন আরো বেশি উন্মাদ করে দিল। ভিরান দাঁতে দাঁত চেপে আবারও চিৎকার করে উঠল, এতটা অমানুষ তুই কবে হয়ে গেলি ইন্তেহা? একবারও হাসপাতালে গিয়ে মেয়েটাকে দেখতে গেলি না? ও সে এখানে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তুই এখানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিস। তোর ভেতরে কি একটু দয়ামে অবশিষ্ট নেই? অমানুষ তুই। ভিরানের প্রতিটা শব্দ ইন্তেহার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। এতক্ষণের স্তব্ধতা চিরে ইন্তেহা এবার বাঘিনীর মতো গর্জে উঠল। তার চিৎকার পুরো ভার্সিটির প্রাঙ্গণে প্রতিধ্বনিত হলো। সে আর্তনাদ করে বলল, হ্যাঁ হ্যাঁ, অমানুষ আমি, অমানুষ। আর আমার এই অমানুষ হওয়ার পেছনে আপনারা দায়ী, আপনারা সবাই দায়ী। আজ আমি অমানুষে পরিণত হয়েছি শুধুমাত্র আপনাদের মতো মানুষদের কারণে। আপনাদের জন্য আমি আজ খুনিতে পরিণত হয়েছি। ইন্তেহার দু চোখ দিয়ে ক্রোধের আগুন ঝরছে। সে এক ঝটকে এগিয়ে গিয়ে ভিরানের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। ভিরান তার এই উগ্র মূর্তিতে কিছুটা চমকে গেল। ক্যাম্পাসে সবার মুখ খাওয়া হয়ে গেল। ভার্সিটির প্রফেসরের কলার ধরেছে একজন স্টুডেন্ট। সবাই আতঙ্কিত হয়ে গেল। আধার এবার আর ইন্তেহাকে আটকালো না, উল্টো বাঁকা হেসে হাতে হাত গুজে দাঁড়িয়ে ইন্তেহার প্রকোপ দেখতে লাগলো। ইন্তেহার চোখের মনি এখন স্থির আর হিংস্র। ইন্তেহা দাঁতে দাঁত চেপে ভিরানের মুখের খুব কাছে গিয়ে বলল, এই অমানুষ তোদের মতো মানুষদের ঘৃণা করে।
ইন্তেহার গলার শিরার উপশিরাগুলো ফুলে উঠেছে। সে ভিরানের কলারটা আরো জোরে ঝাঁকিয়ে দিয়ে হিসিস করে বলল, আমার থেকে দূরে থাকুন। আর কখনো আমায় টাচ করার চেষ্টা করলে আরেকটা খুন করব। পাশে দাঁড়িয়ে থাকা আধা তৃপ্তির হাসি দিল ইন্তেহার এই কথাগুলো শুনে। ভিরান প্রচন্ড রাগে ইন্তেহার হাতটা কলার থেকে সরিয়ে দিয়ে ধাক্কা মারল। সে থমথমে গলায় বলল, তোর পতন এখন কেবল সময়ের ব্যাপার ইন্তেহা, তুই ধ্বংস হয়ে যাবি। ইন্তেহা টাল সামলে নিয়ে দাঁড়িয়ে এক বিদ্রুপের হাসি হাসল। ইন্তেহার রণচণ্ডী মূর্তি আর ভিরানের রক্তচক্ষুর মাঝখানে হঠাৎ এক ভারী পদশব্দে চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। ভিড় ঠেলে ধীর পায়ে এগিয়ে এলো রৌদ্রবীর। তার ঠোঁটের কোণে পাকা হাসি, কিন্তু চাহনি হিমশীতল। রৌদ্রবীর এসে ইন্তেহার ভিরানের মাঝখানে সোজা হয়ে দাঁড়ালো। সে পকেটে হাত পুরে ভিরানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ভার্সিটির প্রফেসর এখন বাড়ির ঝামেলা এখানেও নিয়ে চলে এসেছিস? বাহ, নিজের পার্সোনাল ফার্স্ট স্টেশন স্টুডেন্টের সামনে যাচ্ছেন। আই মাস্ট সে, আপনার প্রফেশনালিজম তো আকাশ মিস্টার ভিরান। রৌদ্রবীরের উপস্থিতিতে ভিরানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে রাগে ফেটে পড়ে বলল, ইট ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার, তুমি মাঝখানে নাক গলাতে এসো না। রৌদ্রবীর এক পা এগিয়ে ভিরানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠস্বর এখন আরো নিচু আর ভয়ঙ্কর শোনালো, পারিবারিক বিষয় ড্রয়িং রুমে মানায় ভিরান সাহেব, কিন্তু যখন আপনি ভার্সিটির মাঝখানে দাঁড়িয়ে একজনের গায়ে হাত তোলেন তখন সেটার পারিবারিক থাকে না। রৌদ্রবীর আর চোখে ইন্তেহার লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকালো। ইন্তেহার ঠোঁটের কোণে রক্ত দেখে তার ভেতরে একটা আগ্নেয়গিরি ফেটে পড়ার উপক্রম হলো। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো, কিন্তু ইন্তেহার সামনে কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে আবারও ভিরানের দিকে ফিরল। রৌদ্রবীর শান্ত কণ্ঠে বলল, প্রফেসর হয়ে যদি হাত না চালিয়ে মাথাটা চালাতেন তাহলে তো বুঝতেন ওকে অমানুষ বানানোর পেছনে আপনাদের মতো মানুষের অবদানটা কতটা। ভিরান কিছু বলল না, তাতে দাঁত পিষল সে। ইন্তেহা ভ্রু কুচকে তাকিয়েছে রৌদ্রবীরের দিকে। এই ছেলের সাথে সেদিন তার ঝামেলা হয়েছে, আর আজ এই ছেলে তার পক্ষ নিচ্ছে। ব্যাপারটা কি? ইন্তেহার আধার দুজনে অবাক হলো। তারা দুজন হাঁ হয়ে রৌদ্রবীরের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। আজকে রৌদ্রবীর সাদা একটা লুঙ্গি আর কালো পাঞ্জাবি পরিহিত, সেদিন হাফ প্যান্ট পরেছিল। ইন্তেহার আধার খুঁজে পেল না বর্তমানেও এইসব কেউ পরে। কি রকম ড্রেসিং সেন্স রে বাবা! রৌদ্রবীরকে দেখে ইন্তেহার রাগ ঝরে গেল কেন জানি। ইন্তেহার আধার একসাথে বিড়বিড় করে বলল, শালা এটা আবার কিরকম মাল? ওদের কথা ভিরান আর রৌদ্রবীরের কানেও গেল। ওরা দুজন আধার আর ইন্তেহারের দিকে ভ্রু কুচকে তাকালো। এভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রবীর ভাবলেশীন বলল, খাঁটি মাল, চেক করতে পারিস। ইন্তেহা আর আধার রৌদ্রবীরের কথা শুনে একে অপরের দিকে তাকালো। আধার ফিসফিস করে বলল, এটা তো তোর থেকেও এক কাঠি ওপরে। তো ইন্তেহা আর আধারের ফিসফাস শুনে রৌদ্রবীরের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা আরো গাঢ় হলো। সে আরেকবার আর চোখে ইন্তেহার লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ভিরান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে গজগজ করতে করতে ভিড় ঠেলে চলে গেল। ভিরান চলে যেতে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে আবারও ফিসফাস শুরু হলো। রৌদ্রবীর ভিড়ের দিকে তাকিয়ে সজোরে তালি বাজিয়ে চিৎকার করে বলল, কিরে, সিনেমা শেষ? এবার কি ক্লাসে যাওয়ার টিকিট স্পন্সর করতে হবে আপনাদের জন্য? ফ্রিতে সিনেমা দেখার এত শখ? যাবাক এখান থেকে শালি। কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে চারিপাশ ফাঁকা হয়ে গেল। কেবল দাঁড়িয়ে রইল ইন্তেহা, আধার আর রৌদ্রবীর। ইন্তেহা এতক্ষণ চুপ করে রৌদ্রবীরকে দেখছিল। সে নিজের শার্টের কোণা দিয়ে ঠোঁটের রক্তটা মুছে নিয়ে রৌদ্রবীরের সামনে গিয়ে দাঁড়ালো। ইন্তেহার চোখে কৃতজ্ঞতা নেই, উল্টো এক ধরনের সন্দেহ আর বিরক্তি প্রকাশ পাচ্ছে। সে কর্কশ স্বরে বলল, তোর এই হিরোগিরি দেখানোর মানে কি? আমার ঝামেলা আমি একাই হ্যান্ডেল করতে পারি। তোকে কে বলেছে আমার হয়ে ওকালতি করতে? লুঙ্গি পরা পাতি নেতা বেয়াদব। ইন্তেহার কথায় পাত্তা না দিয়ে রৌদ্রবীর নির্বিকার ভঙ্গিতে পাঞ্জাবির পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে দিল। এরপর চিবোতে চিবোতে বলল, ওকালতি না, বিনা পয়সায় আমি কিছুই করি না। এটা তো ট্রেলার ছিল। আর আমার লঙ্গি নিয়ে তোর এত অবসেশন হলো কবে থেকে? পছন্দ হলে বলিস, তোকেও একটা গিফট করব। আধারের মতো জিনিস পরে আর বাঘের মতো গর্জন দেওয়া যায় না, আরাম লাগে না। আধার খিক করে হেসে দিল রৌদ্রবীরের কথা শুনে, কিন্তু ইন্তেহার রাগী চাহনি দেখে হাসি চেপে গম্ভীর হয়ে গেল। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, আমার লাইফে নাক গলাবি না একদম। তুই কে আমি জানি না, আর জানতেও চাই না। আজকের পর যেন তোকে আমার আশেপাশেও না দেখি। কথাটা বলে ইন্তেহা হনহনিয়ে নিজের বাইকের দিকে চলে গেল। আধারও বড় বড় পা ফেলে চলে গেল বাইকের কাছে। আজকে আর তাদের ক্লাস করা হবে না। রৌদ্রবীর সেখানেই দাঁড়িয়ে রইল মুখে বাঁকা হাসি নিয়ে। সে দেখলো ইন্তেহা বাইক স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে। রৌদ্রবীর বিড়বিড় করে বলল, ডেঞ্জারাস। অন্যদিকে হাসপাতালের কেবিনে নূরের জ্ঞান ফিরেছে। তার মাথায় ব্যান্ডেজ, শরীর একদম সাদা হয়ে আছে। মিসেস নীলা আর মিস্টার এহসান পাশে বসে আছেন। নূর বিড়বিড় করে কেবল একজনের নামই ডাকছে, ইন্তেহা আপু। আপু কই? মিসেস নীলা দাঁতে দাঁত চেপে বললেন,
ওই খুনিটার নাম আর নিশনা নূর, ও তোকে মেরে ফেলতে চেয়েছিল। মিসেস নীলার কথা শুনে নূর কান্নায় ভেঙে পড়ল। সে ক্ষীণ কণ্ঠে বলল, না মা, আপু আমাকে বাঁচাতে চেয়েছিল। আমার ওনাটা আপুর হাত থেকে ফসকে গিয়েছিল। ও আমাকে ধরতে চেয়েছিল মা। ওর চোখে আমি ভয় দেখেছি। আপু খুনি না। নূরের কথা শুনে মিস্টার এহসান স্ত্রীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন, কিন্তু মিসেস নীলা দমবার পাত্রী নন। তিনি নূরকে ধমক দিয়ে বললেন, চুপ কর নূর, রেস্ট নে। নূরের আর্তনাদ মেশানো কথাগুলো কেবিনের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তখনই দরজার উপাশে পাথর হয়ে দাঁড়িয়েছিল ভিরান। তার হাত দুটি দরজার হ্যান্ডেল আঁকড়ে ধরে কাঁপছে। সে মাত্রই নূরকে দেখতে এসেছিল, কিন্তু নূরের কথা শুনে সে থেমে গেল। নূরের প্রতিটা কথা তপ্ত সীসার মতো তার কানে বিচ্ছে। আপু আমাকে বাঁচাতে চেয়েছিল। ভিরানের হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার অবচেতন মন বারবার বলছিল ইন্তেহা এতটা নিচে নামতে পারে না, কিন্তু চোখের সামনে নূরকে রক্তাক্ত অবস্থায় দেখে আর মিসেস নীলার কান্নায় তার বিবেক অন্ধ হয়ে গিয়েছিল। সে অন্ধ রাগের বশে সে আজ ভার্সিটির সবার সামনে ইন্তেহার গায়ে হাত তুলেছে। যে মেয়েটা কোনোদিনও কারো কাছে মাথা নত করেনি, আজ তাকে সে জনসমক্ষে অপমান করেছে। ইন্তেহার আর্তনাদগুলো মনে পড়তে ভিরানের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল অজানা কারণে। নূরের দিকে এখন আর তার খেয়াল নেই। ভিরানের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রাগে ভিরানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সে জোরে দেয়ালে একটা ঘুষি মারল, জোরে বিড়বিড় করে বলল, শিট, হে মেয়ে আমায় পাগল করে দেবে। ভিরানের হাত থেকে হালকা রক্ত পড়ছে, কিন্তু তাতে তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন আগুন জ্বলছে। সে উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাসপাতালের করিডোর দিয়ে বেরিয়ে গেল। তার মস্তিষ্কে এখন শুধু ইন্তেহার রক্তমাখা ঠোঁটের কোণের তাচ্ছিল্যের হাসিটার কথা ভাবছে। অন্যদিকে শহরের এক পুরনো জায়গায় বাইক নিয়ে থামলো ইন্তেহার। ইন্তেহার মেজাজ এখনো বিষিয়ে আছে। তার গালের লাল দাগটা তখনও জলজল করছে। আধার পাশে এসে তাকে শান্ত করার চেষ্টা করছে। ইন্তেহার রেগে বলল, শান্ত করার একদম চেষ্টা করবি না আধার। ওই সমুদ্রের চ্যাংড়ার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ওর হাত কেটে আমি কুচি কুচি করে কুত্তারে খাওয়াবো। আধার কিছু বলতে নিবে, ঠিক তখনই দেখা গেল তিমিরকে। তিমিরের গায়ে নীল রঙের একটা শার্ট, যার দুটো বোতাম খোলা। তার শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তিমিরকে আজ অন্যরকম লাগছে। তার চোখে মুখে এক অভাবনীয় উজ্জ্বলতা দেখা যাচ্ছে। ইন্তেহার আধারকে দেখতেই তিমির প্রায় দৌড়ে তাদের দিকে এগিয়ে গেল। তিমিরের হাতে একটা খাম। তিমির কোনো কথা না বলে আচানক ইন্তেহার আধারকে একসাথে জাপটে ধরল। এরপর তিমির ভাঙা গলায় কিন্তু তীব্র উচ্ছ্বাসে বলে উঠল, আমি জব পেয়ে গেছি ইন্তেহা। আধার, আমি চাকরি পেয়ে গেছি। আমার ইন্টারভিউ সাকসেসফুল হয়েছে। তিমিরের কথা শুনে ইন্তেহার আধার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আর একটু আগের ইন্তেহার রাগ জেদ এই এক খবরে ধুয়ে গেল। ইন্তেহার তার রাগ ভুলে গিয়ে এক চওড়া হাসি দিল। আধার তো খুশিতে প্রায় লাফিয়ে উঠল। আধার তিমিরের পিঠ চাপড়ে চেঁচিয়ে বলল, শালা, তুই তো ফাটিয়ে দিয়েছিস। তিমিরের চেয়েও যেন ইন্তেহার আধারের খুশির ঠিকানা নেই। ইন্তেহা তিমিরের দিকে তাকিয়ে গর্বের সাথে বলল, আমি জানতাম তুই পারবি। এই ইন্তেহা ইহসানের বন্ধু কখনো হেরে যেতে পারে না। ওদের কথা শুনে তিমির হাসছে। তার চোখের কোণে আনন্দের দুফোঁটা জল। সে বুঝতে পারছে এই কঠিন পৃথিবীতে তার আপন বলতে শুধু এই দুইজনই আছে। তিমির হাসতে হাসতে বলল, তোরা যে আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি খুশি হবি সেটা আমি জানতাম। ইন্তেহা তিমিরের কাঁধে হাত রেখে বলল, বাকও, তোর জব হবে আর আমরা খুশি হব না? আধারও হাসতে হাসতে বলল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমরা হয়েছি তোর জবের কথা শুনে। তিমির হাসলো, তৃপ্তির হাসি। দুপুরে তপ্ত রোদে তিন বন্ধুর এই হাসি খুশি মুহূর্তটা যেন সব দুঃখকে ছাপিয়ে এক নতুন আশার আলো হয়ে উঠল। তাদের পেছনে দীর্ঘশ্বাসগুলো যেন কিছুক্ষণের জন্য হলেও মিলিয়ে গেল। শহরের প্রাণকেন্দ্রে আজ তিল ধারণেরও জায়গা নেই। চারিদিকে পোস্টার, ব্যানার আর মাইকের আওয়াজে কান পাতা দেয়। আজ রৌদ্রবীর শাহরিয়ার খানের প্রথম বিশাল জনসভা। মঞ্চে দাঁড়িয়ে রৌদ্রবীর সাবলীল ভঙ্গিতে ভাষণ দিচ্ছে। তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে কালো ঘড়ি। পুরোদস্তুর এক ভবিষ্যৎ নেতার মতো লাগছে। তার গুরুগম্ভীর কণ্ঠস্বর আর যুক্তি নির্ভর কথা শুনে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসে ইন্তেহা। ভিড়ের কারণে বাইকের গতি একদম কমিয়ে আনতে হয়েছে তাকে। এত ভিড় দেখে ইন্তেহার বিরক্ত লাগলো। ইন্তেহা বিরক্তিতে কপাল কুঁচকে আছে। এই হট্টগোল তার একদম পছন্দ নয়। সে একবারও মঞ্চের দিকে তাকালো না, তাই জানলো না মঞ্চে ভাষণ দেওয়া ওই ধোপগ্রস্ত মানুষটাই তার পরিচিত সেই লুঙ্গি পরা পাতি নেতা। ইন্তেহা এসেছিল বাইকে তেল দিতে, কিন্তু ফেরার পথে যে এরকম হবে সেটা জানতো না। ইন্তেহা হেলমেটটা খুলে চুলগুলো হাত দিয়ে ঠিক করে বিরক্তি প্রকাশ করে বলল,
কথাটা বলে ইন্তেহা এদিক ওদিক তাকাতেই তার তীক্ষ্ণ নজরে পড়ল রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। ছেলেটার হাতে কাপড়ে মোড়ানো একটা কাচের বোতল, আর তার লক্ষ্য এই ভিড়ের মানুষগুলো। ইন্তেহার আর বুঝতে বাকি রইল না এখানে কি হতে চলেছে। নিশ্চয়ই এটা এই নেতার বিপক্ষ দলের কোনো চাল, কিন্তু তার জন্য সাধারণ মানুষগুলো কেন ক্ষতিগ্রস্ত হবে? মরলে ওই নেতাই মরুক। কথাগুলো ভাবল ইন্তেহা। ছেলেটা যখন বোতলটা সজোরে নিক্ষেপ করতে উদ্যত হলো, ঠিক তখনই ইন্তেহা চিতার মতো বাইক থেকে লাফিয়ে নামলো। সে লাফ দিয়ে নেমে এক ঝটকায় ছেলেটার হাত ধরে ফেল, আর মুহূর্তের মধ্যে বোতলটা কেড়ে নিয়ে ওই ছেলের মাথাতে সজোরে আছাড় মারল। কাচের বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ছেলেটার মাথা বেয়ে রক্ত পড়তে শুরু করলো। ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠতে ইন্তেহা তার শার্টের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, মারার হলে সামনে থেকে মার না শালা, মানুষের পেছন থেকে মারিস কেন? হাত সাহস থাকলে তোর ওই নেতারে বলিস সামনে থেকে এসে প্রহার করতে। মুহূর্তের মধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গেল। নিরাপত্তারক্ষী আর সাধারণ মানুষ সেই জায়গাটা ঘিরে ফেলল। মঞ্চের উপর থেকে রৌদ্রবীর সবটা দেখছে। ইন্তেহাকে ওখানে দেখে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি ইন্তেহা এভাবে হুট করে এখানে উদয় হবে। ইন্তেহা তাকে দেখে ফেলার আগে রৌদ্রবীর দ্রুত মাইক্রোফোন থেকে দূরে সরে গেল। সে জানে ইন্তেহা যদি একবার তাকে এই হুলিয়ায় দেখে ফেলে তবে তার সব রহস্য ফাঁস হয়ে যাবে। তার উপর সে ইন্তেহার সামনে নিজেকে এক বাউন্ডুলে হিসেবে উপস্থাপনা করেছে, আর এখানে সে এক গম্ভীর এমপি প্রার্থী। রৌদ্রবীর তড়িঘড়ি করে মঞ্চের আড়ালে চলে গেল। কি দিন এলো তার! এক মেয়েকে পটানোর জন্য তাকে এখন চোরের মতো লুকিয়ে চলতে হচ্ছে। আর কি কি যে করতে হবে! রৌদ্রবীর বিড়বিড় করে বলল, শালার মন্ত্রীর উপর ওয়াক্থু একটা মেয়েকে পড়তে পারছি না। রৌদ্রবীর পাশে দাঁড়িয়ে থাকা হাসিবকে ইশারা করে কাছে ডাকলো। সে তড়িৎ গতিতে মাস্ক পরেছিল ইন্তেহাকে দেখে। সে তার মুখের মাস্কটা খুলে ফিস ফিস করে ধমকে হাসিবকে বলল, আরে আমার বউটা এখানে কেন রে? হারামজাদারা, তোরা পাহারা দিস নাকি জিমাস? এখন যদি আমাকে এই রূপে দেখে ফেলে তবে আমার বউ বেদম মারবে। আগে ওখান থেকে ওকে স্বর্ণের ব্যবস্থা কর, তারপর তোদের এই পৃথিবী থেকে স্বর্ণের ব্যবস্থা করছি শালারা। রৌদ্রবীরের কথা শুনে হাসিব হতভম্ব হয়ে ইন্তেহার দিকে তাকালো। সেখানে ইন্তেহা এখনো ওই ছেলেকে বেদম মারছে। রৌদ্রবীর আড়াল থেকে ইন্তেহার রাগী চেহারার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘনিষ্ঠ তো ঠিকই আছে, কিন্তু এই বাঘিনীকে পোষ মানানোর আগে ধরা পড়ে গেলে তো কেল্লা ফতে। ইন্তেহা অবশ্য ভিড়ের চাপে মঞ্চের দিকে আর নজর দিতে পারল না, আর না পোস্টারগুলোর দিকে। গার্ডরা সব সামলে নিল। এখানে আর বেশি সমস্যা হলো না। ইন্তেহা সময় মতো চলে এসেছে দেখে সে বাইক স্টার্ট দিয়ে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। তিমির বাড়িতে পৌঁছালো ক্লান্ত হয়ে। তার বুকের ভেতরে এক অন্যরকম প্রশান্তি। আজ বন্ধুদের সাথে কাটানো আনন্দের রেশটুকু এখনো তার চোখে মুখে লেগে আছে, কিন্তু বাড়ির ভেতরে পা রাখতে সে চিরচেনা গুমট পরিবেশ তাকে গ্রাস করে নিল। ড্রয়িং রুমে মিস্টার মুরসালিন খবরের কাগজ পড়ছেন। তিমিরকে ঢুকতে দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে তীক্ষ্ণ নজরে তাকালেন। তিমির ঘরে ঢোকা মাত্রই মিস্টার মুরসালিন কর্কশ গলায় শুরু করলেন, কিরে নবাবজাদা, দেরি করে বাড়ি ফেরা তো খুব শিখেছিস। আজকেও তো নিশ্চয়ই জুতা ক্ষয় করে খালি হাতেই ফিরছিস। ইন্টারভিউর নাম করে সারা শহর টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোর দ্বারা তো আর কিছু হবে না। কবে যে আমার ঘাড়ে বসে খাওয়া শেষ হবে তোর? বাবার কথা শুনে তিমি শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাবার এই অপমানজনক কথাগুলো আজ তার কানে তীরের মতো বিচ্ছে না। সে ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে নিয়োগপত্রটা বের করে টেবিলের উপর রেখে শান্ত গলায় বলল, বাবা, আমি চাকরিটা পেয়ে গিয়েছি। আজও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। কথাটা শুনে মিস্টার মুরসালিন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। খবরের কাগজটা নামিয়ে হাত বাড়িয়ে কাগজটা নিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর তার মুখের কঠিন রেখাগুলো কিছুটা শিথিল হলো বটে, কিন্তু কোনো আনন্দের ঝিলিক দেখা গেল না। বরং তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। মিস্টার মুরসালিন ঠান্ডা গলায় বললেন, ভালো, অনেকদিন পর একটা কাজের কাজ করেছিস। সামনে তোর বোনকে বিয়ে দিতে হবে, অনেক টাকার প্রয়োজন। একার টানে তো আর সংসার চলে না। টাকাগুলো গুছিয়ে দিস। আর শোন, চাকরিটা যেন আবার আহম্মকি করে হারিয়ে ফেলিস না। এখন যা, ভেতরে গিয়ে খাবার খেয়ে নে। বাবার মুখে কোনো অভিনন্দন বা পিঠ চাপড়ে দেওয়ার মতো বাহবা তিমির আশা করেনি। তবু এই চরম যান্ত্রিকতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। যে ছেলেটা এতগুলো বছর বেকারত্বের গ্লানি বয়ে বেরিয়েছে, তার সাফল্যের খবরেও বাবার প্রথম চিন্তা হলো টাকা আর শাসন। তিমির দাঁড়িয়ে থেকে মিস্টার মুরসালিনের দিকে একবার তাকালো, তারপর ঠোঁটের কোনো এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। সেই হাসিতে কোনো ঘৃণা নেই, আছে একরাশ অবজ্ঞা, নিঃশব্দ হাহাকার। তিমির মনে মনে ভাবল, এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, দেয়ালগুলো অনুভূতির অভাব দিয়ে গড়া।
সে কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের অন্ধকার ঘরের দিকে পা বাড়ালো। রাত প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধতা চিরে দিয়ে ইন্তেহার বাইকের গর্জন থামলো বাড়ির সদর দরজার সামনে। ক্লান্ত শরীরে সে বসার ঘরে পা রাখলো। প্রবেশ করে দেখলো পুরো ঘর অন্ধকার, কিন্তু সোফায় কেউ একজন বসে আছে। ইন্তেহা কোনো কিছু না ভেবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিতে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ঘরটা। ইন্তেহা খানিকটা অবাক হলো, দেখলো ভিরান পাথরের মতো গম্ভীর হয়ে বসে আছে। তার চোখের দৃষ্টি শান্ত। ইন্তেহা তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে ভিরানের শীতল কণ্ঠস্বর কানে এলো। এত রাতে বাড়ি ফেরাটা কি এখনো নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে? ভিরানের কথা ইন্তেহা থামলো, কিন্তু পিছনে ফিরল না। মুখ বাঁকালো সে বিরক্তিতে। ইন্তেহা তাকে চুপ থাকতে দেখে ভিরান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে এবার শ্লেষ মেশানো শাসন। একটা মেয়ের যে এত রাত করে একা বাইরে থাকা উচিত নয়, এটা কি তোকে কেউ শেখায়নি? নাকি আড্ডা আর মারপিট করতে করতে ডিসিপ্লিন কথাটাই বলে গেছিস? ইন্তেহা এবার ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই। সে এক পা এগিয়ে ভিরানের খুব কাছে এসে দাঁড়ালো। ভিরান আর ইন্তেহা একদম মুখোমুখি। ভিরান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্তেহার দিকে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে ইন্তেহা বলল, মেয়েদের দেরি করে বাড়ি ফেরা উচিত না, এটা শেখানোর লোকের অভাব নেই বিরান ভাই, কিন্তু মেয়েদের গায়ে যে অকারণে হাত তুলতে নেই, তাদের জনসম্মুখে অপমান করতে নেই, এই শিক্ষাটা কি আপনার বাবা মা আপনাকে দেয়নি? নাকি সেই চ্যাপ্টারটা আপনি ইগোর দাপটে পড়তেই ভুলে গিয়েছেন? কথাটা তীরের মতো ভিরানের বুকে বিঁধল। ইন্তেহা যে নির্দোষ এটা জানার পর ভিরানের অপরাধবোধ ভেতরে কাজ করলেও তার পুরুষালী ইগো সেটা স্বীকার করতে দিচ্ছে না। সে দাঁতে দাঁত চেপে বলল, পরিস্থিতি সবসময় এক থাকে না ইন্তেহা। নূরকে অবস্থায় দেখে কারো মাথা ঠিক থাকার কথা না। মাথা ঠিক না থাকা আর অসভ্যতা করা এক জিনিস নয়। আসছে আমাকে ডিসিপ্লিন শেখাতে। জ্ঞান আপনার নানি যত সব। বিরক্তি নিয়ে বলল ইন্তেহা। ইন্তেহা কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ইন্তেহার কথাগুলো শুনে ভিরান রাগে নিজের হাত মুঠো করে দেয়ালে একটা ঘুষি মারল। তার করা অন্যায়টা এখন বিষ হয়ে তাকে নীল করে দিচ্ছে। সে কিছুতেই মানতে পারছে না যে এই মেয়েটা তাকে এভাবে তুচ্ছ করে চলে গেল। ইন্তেহা নিজের রুমে এসে জানালার পাশে দাঁড়ালো। আজ তিমিরের খুশির দিনেও তার মনটা বিষিয়ে আছে। হঠাৎ করে তার মনে পড়ল জনসভার ঘটনার কথা। ছেলেটা কার লোক ছিল, আর রৌদ্রবীর নামে সেই নেতাকেই বা কেন টার্গেট করা হয়েছিল? ইন্তেহা বিড়বিড় করে বলল, রৌদ্রবীর শাহরিয়ার খান, নামটা চেনা চেনা লাগে কেন? আর ওই লুঙ্গি পরা নেতার সাথে এর কোনো যোগসূত্র আছে নাকি? নাম তো একই। ইন্তেহার ভাবলো না। এসব ভেবে তার কি লাভ? ইন্তেহা লাভ দিয়ে এগিয়ে খাটে শুয়ে পড়ল। পরদিন সকালে নূরকে আজ ডিসচার্জ করা হয়েছে। মিস্টার ইহসান আর মিসেস নীলা নূরকে নিয়ে বাড়ির সদর দরজায় পা রাখলেন। নূরের মাথায় সাদা ব্যান্ডেজ, ফ্যাকাশে মুখটা ক্লান্তিতে নুয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ইন্তেহা সিঁড়ি দিয়ে নিচে নামছে। পরনে তার ব্ল্যাক হুডির দুই পকেটে হাত দেওয়া। ইন্তেহাকে দেখেই মিসেস নীলার দুই চোখে যেন আগুন জ্বলে উঠল। নূরকে সোফায় বসিয়ে দিয়ে তিনি ইন্তেহার পথ আগলে দাঁড়ালেন। মিসেস নীলা দাঁতে দাঁত চেপে উচ্চস্বরে বললেন, নিজের বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো, আর তুই মহারানীর মতো সেজেগুজে বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিস? একবারও হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করলি না? কতটা পাষাণ তুই! তোর ভেতর কি মানুষের হৃদয়ের বদলে পাথর বসানো আছে? ইন্তেহা কিছু না বলে দাঁড়িয়ে পকেট থেকে ললিপপ বের করে মুখে দিল। মায়ের তীব্র বাক্যগুলো সে গায়ের উপর দিয়ে বয়ে যেতে দিল না। এরপর সে নির্লিপ্ত গলায় বলল, হসপিটালে তো আপনারা সবাই ছিলেন, আমি কি সেখানে বা ছিটতে যেতাম? আর নূর তো জ্যান্ত ফিরে এসেছে, মরে তো আর যায়নি। ইন্তেহার এই চরম অবজ্ঞাপূর্ণ উত্তর শুনে মিসেস নীলা প্রায় চিৎকার করে উঠলেন। পাষাণ! নূরের ভাগ্য ভালো বলে বেঁচে গেছে, নয়তো তুই তো ওকে মেরেই ফেলেছিলি। খুদা কি তোকে বিচার করবে না? নিজের পেটের মেয়ে হয়ে তুই এত কুলাঙ্গার কি করে হলি? ইন্তেহা বাঁকা হেসে মায়ের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা কাজ করছে। সে ধীর গলায় বলল, কুলাঙ্গার মায়ের কুলাঙ্গার সন্তান হিসেব বরাবর। এবার একটু সরেন, আমার দেরি হয়ে যাচ্ছে। মিস্টার এহসান এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। ইন্তেহার এই খামখেয়ালি আর বেপরোয়া আচরণ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি গম্ভীর গলায় ডাকলেন, ইন্তেহা, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, এখনই ঘরে চলো। ইন্তেহা সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর বাবার দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার জরুরি কথা শোনার মতো মুড বা সময় কোনোটাই এখন আমার নেই। মিস্টার এহসান প্রচন্ড রাগে গর্জে উঠলেন, শাট আপ! আমি যখন বলছি কথা আছে তখন তোমাকে শুনতে হবে। ইন্তেহা বাবাকে কথা শেষ করতে দিল না। সে বাইকের চাবিটা আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে বলল, যা বলার রাতে এসে বলবেন। এখন আমার জন্য আধার আর তিমির অপেক্ষা করছে।
বেকারদের সময়ের মূল্য হয়তো আপনাদের কাছে নেই, কিন্তু আমার কাছে আছে। বলেই সে সোফায় বসে থাকা নূরের দিকে এক পলক তাকালো। নূর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্তেহার দিকে। সে হয়তো চাইছে ইন্তেহা তাকে একটু সান্ত্বনা দিক, কিন্তু ইন্তেহা কিছু না বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ইন্তেহা যখন বাইক স্টার্ট দিল, ঠিক তখনই ভিরান তার গাড়ি নিয়ে গেট দিয়ে বের হচ্ছিল। ইন্তেহা হেলমেটের ভিতর দিয়ে একজোড়া শীতল আর ঘৃণা ভরা চোখে ভিরানের দিকে তাকালো। ভিরানের চোখে অস্থিরতা আর রাগ। কেউ কাউকে কোনো কথা বলল না। কয়েক মুহূর্তের সেই তীব্র মৌনতা চিরে দিয়ে ইন্তেহা ঝড়ের বেগে বাইক নিয়ে বেরিয়ে গেল, আর ভিরান তার গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল। ভিরান গাড়ি চালানোর আগে ঠিক তখনই পেছন থেকে মিসেস তানিয়া দ্রুত পায়ে এসে তাকে থামালেন। তার মুখে হাসি। তিনি গাড়ির জানালা দিয়ে ভিরানের হাত ধরে বললেন, যাওয়ার আগে একটু ভেতরে আয় ভিরান, তোর মামা আর আমি একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই এখনই। ভিরান কিছুটা অবাক হলো। তার হাতে সময় কম, ক্লাস আছে তার। কিন্তু মিসেস তানিয়ার পিড়াপিড়িতে সে না বলতে পারল না। সে গাড়ি লক করে বিরক্তি নিয়ে আবারও বাড়ির ভিতর ঢুকলো। ড্রয়িং রুমে মিস্টার এহসান আর মিসেস নীলাও বসে আছেন। পরিবেশটা হঠাৎ খুব গম্ভীর হয়ে উঠল। ভিরান বুঝতে পারল না ব্যাপার কি। তখনই তানিয়া বেগম নূরকে ইশারা করে নিজের পাশে বসালেন। এরপর মিস্টার এহসান গলা পরিষ্কার করে ভিরানের দিকে তাকিয়ে বললেন, ভিরান, তুমি আমাদের পরিবারের একজন। নূরের প্রতি তোমার দায়িত্ববোধ আর যত্ন আমরা সবসময় দেখেছি। আমরা বড়রা মিলে সিদ্ধান্ত নিয়েছি নূর আর তোমার বিয়েটা এবার সেরেই ফেলা উচিত। নূরের জন্য তোমার চেয়ে ভালো ছেলে আর কেউ হতে পারে না। কথাটা শোনা মাত্রই নূরের সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। সে মাথা নিচু করে নখ খুঁড়তে লাগলো। তার ফ্যাকাশে গাল দুটো লজ্জায় আর ভালো লাগায় টকটকে লাল হয়ে উঠল। জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা যেন চোখের সামনে সত্যি হতে দেখছে সে। কিন্তু ভিরানের অবস্থা হলো উল্টো। কথাটা শোনার সাথে সাথেই তার বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার মস্তিষ্কে নূরের হাসি মুখ আসার কথা থাকলেও বারবার ভেসে উঠছে অবাধ্য ইন্তেহার মুখ। ভিরান কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। তার ভেতরটা কেন অস্থির হচ্ছে সে জানে না। কিন্তু সে তো 2 বছর ধরে নূরকে ভালোবাসে। সে তো এটাই চায়। তাহলে আজ তার এরকম হচ্ছে কেন? তার তো খুশি হওয়ার কথা। ইন্তেহার প্রতি তার মনে যে অদ্ভুত দ্বন্দ্ব চলছে সেটাকে সে পাত্তা দিতে চাইল না। ভিরান নিজেকে সামলে নিল। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, আই হ্যাভ নো প্রবলেম, আপনারা ব্যবস্থা করেন। নূর খুশিতে ডাগর চোখে ভিরানের দিকে তাকালো। মিসেস নীলা আর মিসেস তানিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ভিরানের নিজের কানেই নিজের কণ্ঠস্বরটা কেমন যেন পানসে শোনালো। বিয়েটা তো সে নূরের সাথেই করবে, তবে কেন বারবার মনে হচ্ছে সে নিজের অজান্তে অন্য কোনো ঝড়ের দিকে পা বাড়াচ্ছে। ভিরান আর দাঁড়ালো না। আমি আসছি বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ভার্সিটিতে ইন্তেহা আর আধার ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই ওদের দুজনের মেজাজটা আরও বিগড়ে গেল রৌদ্রবীরকে দেখে। রৌদ্রবীর আজ একদল ছেলের মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু তার চোখ ঠিকই ইন্তেহার উপর স্থির। ইন্তেহা পাত্তা না দিয়ে চলে যেতে নিলেই রৌদ্রবীর পা বাড়িয়ে তার পথ আটকে দিল। রৌদ্রবীরের মুখে বাঁকা হাসি ঝুলছে। ইন্তেহা থামলো, কিন্তু তার চোখ দিয়ে অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে। ইন্তেহা দাঁত চেপে বলল, তোর এই ল্যাম্প পোস্ট গিরি কি শেষ হবে না? রাস্তা ছাড় বলছি। আধারও বলল, এ ভাই, তুই হঠাৎ করে আমাদের পেছনে লাগলি কেন? আগে তো দেখিনি। এ আবার কোন নাম ঠিকানা ছাড়া ঝামেলা? রৌদ্রবীর পাশ থেকে আয়ান বলল, ভাইয়ের কোনো নাম ঠিকানার প্রয়োজন হয় না, ভাই নিজে একটা ব্র্যান্ড। ইন্তেহার আধার বিরক্তিতে নাক চোখ মুখ কুচকালো। রৌদ্রবীর নির্বিকার ভঙ্গিতে চুইংগাম চিবোতে চিবোতেই বলল, রাস্তা তো অনেক চওড়া, কিন্তু তোর কেন বারবার আমার সাথে ধাক্কা খেতে ইচ্ছা করে সেটা তো গবেষণা করার বিষয়। আর গালের লাল দাগটা ওই বিলাতি ইঁদুরের দেওয়া উপহার না? কথাটা বলার সময় রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে এলো। আয়ান বুঝতে পারলো রৌদ্রবীর রেগে আছে। রৌদ্রবীর দাঁতে দাঁত পিষল। ওই ভিরানে শেষ দেখে ছাড়বে সে, কিন্তু রৌদ্রবীরের এই খোঁচা দেওয়ার কথা ইন্তেহার ক্ষতের উপর নুনের ছিটার মতো লাগলো। সে রক্তলাল চোখে এক ঝটকায় রৌদ্রবীরের কলার চেপে ধরল। চারিপাশে সবাই থমকে দাঁড়ালো এই দৃশ্য দেখে। আধার কপালে হাত দিয়ে বিড়বিড় করে, আজ আবারও ভার্সিটি রণক্ষেত্র হবে। এই দুইটার দেখা হয় কেন খোদা? রৌদ্রবীর একটু ভড়কালো না। সে বাঁকা হাসলো। রৌদ্রবীরের বাঁকা হাসি ইন্তেহার গায়ে আরো আগুন জ্বালিয়ে দিল। ইন্তেহার রৌদ্রবীরের চোখের খুব কাছে গিয়ে ফিসফিস করে কিন্তু ভয়ানক স্বরে বলল, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না হারামজাদা। ওই ভিরান আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। তোরা দুজনেই জঘন্য। শুকরিয়া আদায় কর আমি তোকে এখনো খুন করছি না, নয়তো এখানে দাঁড়িয়ে ফটর ফটর করতে পারতিস না। রৌদ্রবীর ঠোঁট হেলিয়ে হাসলো শুধু। তার বউ তাকে খুন করার কথা বলছে। বাহ! রৌদ্রবীর ইন্তেহার হাতের উপর নিজের হাত রেখে শক্ত করে চাপ দিল। এরপর সে নিচু স্বরে বলল, এখনো তো খুন করিসনি, তার মানে কি? আমার জন্য তোর ভেতরে ভেতরে কিঞ্চিত মায়া জন্মেছে। আর ভিরানের সাথে আমার তুলনা করবি না। ও তোকে মারে, আর আমি তোকে মারার জন্য পুরো শহর জ্বালিয়ে দিতে পারি। পার্থক্যটা অনেক বড় ডার্লিং।
ইন্তেহা রৌদ্রবীরের শেষের কথাগুলো কানে নিল না। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রৌদ্রবীরকে সজোরে এক ধাক্কা দিল। রৌদ্রবীর টাল সামলে দাঁড়িয়ে অট্ট হাসি দিল। ইন্তেহা বাঁকা হেসে বলল, তোর মতো হারামজাদার গায়ে হাত দিয়ে আমি আমার হাতটা নোংরা করতে চাই না একদমই। ইন্তেহার ধাক্কায় রৌদ্রবীর কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তার ঠোঁটে সেই ধূর্ত হাসিটা ম্লান হলো না। রৌদ্রবীর নিজের শার্টের হাতা ঠিক করতে করতে ইন্তেহার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো অবাধ্য শিশুকে দেখছে। আধার পরিস্থিতি সামাল দিতে ইন্তেহার হাত ধরে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে ফিসফিস করে বলল, কিন্তু চল এখান থেকে, এই পাগলের মুখে লাগিস না, তোকে ইচ্ছে করে রাখাচ্ছে এই বেটা। ইন্তেহা আধারের হাত ঝটকায় সরিয়ে দিয়ে রৌদ্রবীরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, তোর ওই অট্ট হাসি বন্ধ কর মা। শহর জ্বালানো তো দূরের কথা, নিজের ইজ্জত বাঁচানোর জায়গা পাবি না যেদিন আমি তোকে ধরবো। তুই আর ওই ভিরান একই মুদ্রার এপিঠের ওপিঠ, দুজনেই জঘন্য অহংকারী। রৌদ্রবীর এবার পকেটে হাত পুরে ধীর পায়ে ইন্তেহার সামনে এসে দাঁড়ালো। এরপর একটু চোখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ইন্তেহার চোখে চোখ রেখে বলল, ইজ্জত বাঁচাতে চায় কে? তোর মতো হারামজাদি যদি আমার ইজ্জত নিতে চায়, আমি হাসতে হাসতে দিয়ে দেব। রৌদ্রবীরের মুখে এমন নির্লজ্জ এবং সাহসী কথা শুনে ইন্তেহার মেজাজ সপ্তমে চড়ে গেল। তার মুখটা রাগে টকটকে লাল হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে রৌদ্রবীরের দিকে আরো এক পা এগিয়ে গেল। চারিপাশের ছাত্রছাত্রীরা রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। ভার্সিটির বখাটেমি ইন্তেহা এহসানের সামনে দাঁড়িয়ে তাকে এভাবে ফ্লার্ট করার সাহস এর আগে কেউ দেখায়নি। ইন্তেহা হিস করে বলল, তোর সাহস তো কম না, সবার সামনে দাঁড়িয়ে যা তা বলছিস তুই, জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। রৌদ্রবীর তবুও নির্বিকার। সে ইন্তেহার চোখের মনির দিকে তাকিয়ে থেকে বলল, টেনে ছিড়বি নাকি নিজে কামড়ে দিবি, কোনটা ডার্লিং? বলেই সে আবারও সে পাকা হাসিটা দিল। ইন্তেহার এক মুহূর্ত দেরি করলো না। রৌদ্রবীরের নির্লজ্জ উত্তর ও সহ্যে সীমা ছাড়িয়ে গেছে। ও পাশে তাকাতেই দেখলো ও মালিদের ফেলে রাখা একটা মোটা কাঠের লাঠি পড়ে আছে পাশে। রাগে ওর শরীর কাঁপছে। এই প্রথম কেউ ওর সাথে এভাবে কথা বলছে। বিদ্যুৎ বেগে লাঠিটা তুলে নিয়ে ইন্তেহা হুঙ্কার দিয়ে উঠল, জিভ কামড়ানোর শখ আজ মিটিয়ে দিচ্ছি আমি, দাঁড়া দাঁড়া তুই। লাঠিটা উঁচি ইন্তেহা সজোরে রৌদ্রবীরের দিকে ধেয়ে আসতে রৌদ্রবীর বুঝলো এবার আর হাসি ঠাট্টার সময় নেই। ইন্তেহার চোখে এখন খুনের নেশা। তার বউ বেশি রেগে গেছে, তাকে খুন করেই শান্ত হবে। ইন্তেহা এগিয়ে আসতে রৌদ্রবীর এক লাফে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আরে আরে লাঠি দিয়ে কেন? ভালোবাসার কি আর কোনো মাধ্যম নেই নাকি? বলেই রৌদ্রবীর পেছনে ফিরে ক্যান্টিনে টেবিল টপকে এক দৌড় দিল। সে এখানে থাকলে নির্ঘাত তার মাথা ফাটাবে, আর সে পাল্টা আঘাতও করতে পারবে না, তার একমাত্র বউ বলে কথা। ইন্তেহা চিৎকার করে গালি দিতে দিতে রৌদ্রবীরের পেছনে ছুটল। শালা ল্যাম্পপোস্ট, পালাচ্ছিস কেন? হ্যাঁ, আজ তোর হাড়গোড় আস্ত রাখলে আমার নাম ইমতিহান। থাম বলছি হারামি, তোর সব বা আজ আমি ছিঁড়ে ফেলবো, তারা। আকস্মিক ঘটনায় আধার কপালে হাত দিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। সে জানতো এমন কিছুই হবে। এতক্ষণ এটারই অপেক্ষাই করছিল সে, কখন বোম ব্লাস্ট হবে। কিন্তু ইন্তেহাকে একা ছেড়ে দেওয়া যায় না। সে যদি রাগের মাথায় রৌদ্রবীরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয় তবে বড় ঝামেলা হবে, যেরকমটা ভিরানের সময় করেছিল। ইন্তেহাকে আটকাতে আধারও ইন্তেহার পেছনে দৌড়াতে শুরু করলো। আধার বলতে লাগলো, কিন্তু থাম, মাথা ঠান্ডা কর, পুলিশ কেস হয়ে যাবে রে দোস্ত। এইবার আর মামা তোকে ছাড়বে না, নিশ্চিত তোকে সারা জীবন শ্বশুর বাড়িতেই থাকতে হবে। এদিকে রৌদ্রবীরের দল হাসিফ আর আয়ান প্রথমে থমকে গিয়েছিল রৌদ্রবীরকে এভাবে দৌড়াতে দেখে। কিন্তু তাদের ভাইকে এভাবে তাদের ভাবির হাতে তারা খেতে দেখে তারাও স্থির থাকতে পারলো না। তারা ভাবলো ইন্তেহা তো একা না, পেছনে আধারও আছে। যদি আধার ইন্তেহার সাথে মিলে রৌদ্রবীরকে কোণঠাসা করে ফেলে, ভাই তো আটকাবেও না ভাবিকে। তারা কি ভাবছে তারা নিজেরাও জানে না। উল্টাপাল্টা সব ভেবে তারাও দৌড় লাগালো। হাসিফ চিৎকার করে বলল, আরে ভাইকে তো ভাবি ধরে ফেলবে, আয়ান দৌড়া। আয়ানও তাল মেলালো। শালা আধরও তো পিছে পিছে যাচ্ছে, ধর ওকে। ভার্সিটির করিডোরে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হলো। সামনে রৌদ্রবীর দীর্ঘ দেহ নিয়ে হরিণের মতো দৌড়াচ্ছে, তার পেছনে লাঠি হাতে মহাচণ্ডী রূপে ইন্তেহা গালিগালাজ করতে করতে ছুটছে। তার পেছনে বেচারা আধার ইন্তেহাকে থামানোর জন্য দৌড়াচ্ছে, আর একদম পেছনে হাসিফ ও আয়ান আধারকে ধরার জন্য উন্মত্ত হয়ে ছুটছে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা হা করে ম্যারাথন রেস দেখছে। রৌদ্রবীর দৌড়াতে দৌড়াতে ঘাট ঘুরিয়ে দেখলো ইন্তেহা প্রায় ওর পিঠের কাছে চলে এসেছে। লাঠিটাও শার্টের কাছাকাছি বাতাস কাটছে। রৌদ্রবীর হাসতে হাসতে চিৎকার করে বলল, ডার্লিং, তোর তো স্টামানে দারুণ। বিয়ের পরে স্টামানে দিয়ে তো আমাকে ঘরবন্দি করে রাখবি দেখছি। চুপ কর। কথাটা বলে ইন্তেহা লাঠিটা ছুঁড়ে মারল রৌদ্রবীরের দিকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ওটা গিয়ে লাগলো করিডোরের এক টবে। ইন্তেহা তবুও থামলো না, তার হাতই যথেষ্ট। পেছন থেকে হাসিফ হাঁপাতে হাঁপাতে বলল, আয়ান আমি আর পারছি না রে,
এই মেয়েটা কি মানুষ নাকি রোবট? এত জোরে কেউ দৌড়ায়? আয়ানও ঘামতে ঘামতে উত্তর দিল। চুপচাপ দৌড়া ভাই, ধরা পড়লে আমাদের ধরে উপরের টিকিট কেটে দেবে। পুরো ক্যাম্পাসে হুলস্থুল কাণ্ড। 5 জনের ম্যারাথন রেস চলছে। লাঠিটা রৌদ্রবীরের উপর পড়েনি দেখে রৌদ্রবীর দৌড়াতে দৌড়াতে বলল। লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল তো। ইন্তেহা দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, লাঠি লাগেনি তো কি হয়েছে? তোকে ধরতে পারলে আজ তোর একটা একটা করে চুল টেনে উপড়াবো আমি, শালা জালি নেতা কোথাকার। রৌদ্রবীর ঘাড় ঘুরিয়ে একগাল হেসে জবাব দিল, চুল ছিড়বি? সিরিয়াস ডার্লিং, তোর হাতে ছোঁয়া পাওয়ার জন্য আমি টাকা হতে রাজি, কিন্তু এখন একটু দৌড়তে দে, ফিগারটা মেনটেন করতে হবে তো। পেছন থেকে আধারে দৌড়াতে দৌড়াতে হার্ট অ্যাটাক হওয়ার ধসা। সে পেট চেপে ধরে দৌড়াচ্ছে আর বিড়বিড় করছে, হায় রে কপাল, বাপের জন্মে ভাবিনি ফ্রেন্ডের বদলে একটা স্পোর্টস কার পাবো। কিন্তু থাম, তোর বিয়ে হয়ে গেলে থুকু জেলে চলে গেলে আমাদের কারোর ইজ্জত থাকবে না রে। আধারে ঠিক পেছনে হাসিফ আর আয়ান দৌড়াচ্ছে এখনো। তাদের অবস্থা আরো শোচনীয়। হাসিফ হাঁপাতে হাঁপাতে লুঙ্গি সামলানোর মতো করে প্যান্ট টেনে ধরছে আর বলছে, আয়ান, ও আয়ান, আমার ফুসফুস কি মুখ দিয়ে বেরিয়ে আসছে? ভাবি তো দেখছি উসাইন বোল্টের খালাতো বোন। আর ওই আধারটা এত জোরে দৌড়াচ্ছে কেন? ও কি আমাদের ভাইকে ওভারটেক করতে চায়? না, এটা হতে পারে না, আমাদের ভাইই জিতবে। আয়ান ঘামতে ঘামতে উত্তর দিল, চুপচাপ দৌড়া গাধা। ভাই যদি একবার ধরা খায় আর ভাবি যদি ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, তবে সেই দৃশ্য দেখার পর ভাই আমাদের জ্যান্ত কবর দেবে। প্রেস্টিজের সওয়াল রে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রৌদ্রবীর একটা বাঁক নিতে গিয়ে সামনের এক পিয়নের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। সে পিয়নের ট্রে থেকে একটা বিস্কুট তুলে মুখে পুরে দিয়ে ইলেহাকে ইশারা করে বলল, খাবি নাকি একটা? এনার্জি লাগবে তো, এখনো তো অর্ধেক ভার্সিটি বাকি। ইন্তেহা রাগে জ্ঞান হারিয়ে নিজের এক পাটি জুতো খুলে ছুঁড়ে রৌদ্রবীরের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এই নে বিস্কিট, তোর ওই দাঁত আজ আমি ভেঙে হাতে ধরিয়ে দেবো হারামজাদা। জুতোটা রৌদ্রবীরের কানের পাশ দিয়ে শোষো করে বেরিয়ে গিয়ে একটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে সোজা লাগলো। পেছনে থাকা হাসিফ চিৎকার করে, ওরে মারে, মরে গেলাম যে, কি ব্র্যান্ডের জুতারে ভাই বলে মাঝপথে বসে পড়ল। আয়ান তাকে টপকে যাওয়ার সময় বলল, শহীদ হয়ে গেলি বন্ধু, তোর নাম ইতিহাসে লেখা থাকবে। আই প্রমিস, সেই ইতিহাস পড়ে সবাই কাঁদবে। পুরো ভার্সিটির বারান্দায় ছাত্রছাত্রীরা লেনিং ধরে দাঁড়িয়ে চিল চিৎকার করছে। কেউ বলছে, মারো ইন্তেহা আপু, আর জোরে। কেউ আবার রৌদ্রবীরের গতি দেখে বেড ধরছে। রৌদ্রবীর এবার লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার করে বলল, সবাই সাক্ষী থাকে শালীরা, ইন্ডিয়া এহসান আজ প্রকাশ্যে আমার পেছনে ছুটছে। একেই বলে সত্যিকারে ধাওয়া করা প্রেম। ইন্তেহা রাগে তোতলামি শুরু করে দিয়েছে। তোকে আজ আমি ব্রেনে চুবাবো, দাঁড়া শালা। আধার ধরে কে? আধার এতক্ষণে রাস্তার ধারে বসে জিভ বের করে হাঁপাচ্ছে। সে মাটিতে লুটিয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে হাত নেড়ে ইশারা করলো, মাফ চাই কিন্তু তুই বরং বিয়েটা করিয়ে নে, আমি বরযাত্রী হিসেবে আসব, কিন্তু এই ম্যারাথনে আমি আর নেই। আল্লাহ ওপরে উঠায় নাও আমারে। হাসিফ আর আয়ানও এতক্ষণে লাইব্রেরির সিঁড়িতে শুয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।